নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি চতুর্থ পর্ব। ইহার 2 দিন পরে ভরমশাই গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, 13 তারিখে একটা চেক ডিউ আছে ভরমশাই, 6,000 টাকা জমা দিতে হবে ব্যাংকে। ভরমশাই মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, 6,000 টাকা এই কদিনের মধ্যে? টাকা তো মোকামে আটকে আছে, এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বাবু? তা হবে না, চেষ্টা দেখুন, পথ হাতড়ান। কত টাকার চেক কাকে দিলেন বাবু? অন্য কর্মচারী হইলে মনিবকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভরমশাই পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো, তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে একটা, তাহলে কি করবেন বলুন তো? ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, দেখি কি করতে পারি, বুঝতে পারছি না। কিন্তু কয়দিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভরমশাই 12 তারিখে মনিবকে কথাটা জানাইলেন। মোকামে টাকা আবদ্ধ আছে, এ কদিনের মধ্যে কাঁচা মাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়। 3টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে, 3 মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। সেই টাকা অন্য ক্ষেত্রে ঘুরাইয়া আনিতে গেলে মিলে সময় মতো পাট দেওয়া যায় না। গদাধর মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না। অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে মান থাকে না। 7-5 ভাবিয়া গদাধর সেদিন রাত 9টার পরে শোভার বাড়ি গেলেন। এদিকে ভরমশাই চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভরমশাই, মুখ ভার ভার কেন? না কিছু না। বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? না না, সেসব কিছু না। একটা ব্যাপার ঘটেছে, আপনাকে না বলেও থাকা ঠিক নয়। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে নয়, তাহলে আমার অজানা থাকতো না। তাহলে উনি কোথায় এত টাকা খরচ করছেন? কথাটা আপনাকে জানানো আমার দরকার, তবে আমি বলেছি এই কথা যেন বলবেন না বাবুকে। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভরমশাই, আমি কিছু ভাবগতিক তো বুঝছি না। মেয়ে মানুষ, কি করব বলুন? কিন্তু ওর ভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলি। বড় ভাবনায় পড়েছি ভরমশাই, আপনাকে বলবো একদিন পরে। উনি আজকাল রাতে প্রায় বাড়ি আসেন না। দোল পূর্ণিমের দিন তো দেখলেনি। হ্যাঁ, সে কথা বাবুকে জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম, বললেন ব্যবসার কাজ ছিল। আজকাল আমার উপর রাগ রাগ ভাব, সব সময় কথা বলতে সাহস পাইনি। উনি যেন কেমন বদলে গিয়েছেন, কখনো তো উনি এরকম ছিলেন না। এখন ভাবছি আমাদের কলকাতায় না এলেই ভালো ছিল, বেশ ছিলাম দেশে। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি জোড়া পাঁটা দিয়ে পুজো দেব, ওর মতিগতি যেন ভালো হয়ে ওঠে। বড় ভাবনায় আছি, আর কার কাছে কি বলবো বলুন? এখানে আমার কে আছে এক আপনি ছাড়া? অনঙ্গ আঁচল দিয়া চোখের জল মুছিল। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো, আমাকে বললেন মা, ভালো হলো। এত কথা তো আমি কিছুই জানতাম না। এখনো বুঝতে পারছি না কি করা যায়। আমারও তো যাবার সময় হলো। অনঙ্গ বলিল, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না ভরমশাই। কলকাতায় আপনার যত অসুবিধাই হোক, ওকে এই অবস্থায় ফেলে আপনি যেতে পারবেন না। আমার আর কেউ নেই ভরমশাই, কে ওকে দেখে? এখানে ওই শচীন ঠাকুরপো হয়েছে ওর শনি, আর ওই নির্মল, ওদের সঙ্গে মিশেই এরকম হয়েছেন। আমাকে আতান্তরে ফেলে আপনি চলে যাবেন না। আচ্ছা বউ ঠাকুরুন, এসব কথা আর কারো কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে যাব না,
আপনি কাঁদবেন না, চোখের জল মুছে ফেলুন। সতী লক্ষ্মী আপনি, হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি, মেয়ের মতো দেখি। আপনাদের ফেলে গেলে আমার ধর্মে সইবে না। দেখি কি হয়, অত ভাববেন না। ভরমশাই বিদায় লইলেন। গদাধর শোভার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে, সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পরে শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপয়ে রাখিয়া তাহা হইতে একটা পান তুলিয়া মুখে দিল। কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে একটা কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারটাতে বসিয়া বলিল, কাজ কি তা তো বুঝতে পেরেছি, তার উত্তরও দিয়েছি সেদিন। সেই কাজ নয় শোভা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একজনকে চেক দিয়েছি 6,000 টাকার, কাল ব্যাংকে চেক দাখিল করে ভাঙাবার তারিখ, অথচ টাকা নেই ব্যাংকে। কালই 6,000 টাকা বেলা 10টার সময় জমা দিতে হবে, অথচ আমার হাতে নেই টাকা, সব টাকা মোকামে আবদ্ধ। এখন কি করি? কাল মান যায়, তাই তোমার কাছে এসেছি। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমি কি করব? টাকাটা 1 মাসের জন্য ধার দাও, আমি হ্যান্ড নোট দিচ্ছি, মোকাম থেকে টাকা এলে শোধ করে দেব। এই উপকারটা করো আমার, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শোভা বলিল, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করি নে, মহাজনী কারবারও আমার নেই। আমার কাছে এসেছেন টাকা ধার নিতে, বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকে ধার পাবেন, ব্যাংক থেকেই তো ওভারড্রাফট নিতে পারেন। গদাধর দুঃখিত ভাবে বলিলেন, সেসব করা তো চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারের, ব্যাংকে ওভারড্রাফট নেওয়া চলবে না, বাড়ি বন্ধক দেওয়াও নয়। আছে অনঙ্গর গহনা, তা কি এখন বিক্রি করতে যাব? শোভা নিষ্পৃহ ভাবে বলিল, কিন্তু আমি সেজন্য দায়ী নই, আমার কাছে কেন এসেছেন? আপনার বোঝা উচিত ছিল আমার কাছে আসবার আগে যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করিনি। তা হোক, তুমি দাও, ও টাকাটা তোমার আছে খুবই, আমার বড় উপকার করা হবে। প্রায় ঘণ্টাখানেক ধরিয়া উভয়ের কথাবার্তা চলিল। শোভা কিছুতেই টাকা দিবে না, গদাধর নাছোড়বান্দা। অবশেষে বহু অনুনয় বিনয়ের পরে শোভা 4,000 টাকা দিতে নিমরাজি গোছের হইল। বাকি টাকা দিতে সে পারিবে না, স্পষ্ট বলিল, গদাধর অন্য যেখান হইতে পারেন সে টাকা জোগাড় করুন। গদাধর বলিলেন, তবে চেকখানা লিখে ফেলো, আমি হ্যান্ড নোট লিখি। সুদ কত লিখব? 12.5%। ওটা 9.5 করে নাও, তুমি তো আর সুদখোর মহাজন নও, উপকার করবার জন্যই তো দিচ্ছ, সুদের লোভে দিচ্ছ না তো। টাকা ধার দিচ্ছি যখন, তখন ন্যায্য সুদ নেব না তো কি? উপকার করছি কে আপনাকে বলেছে? কারো উপকার করার গরজ আমার নেই। 12.5%-এর কমে আমি পারবো না, ওর চেয়েও বেশি সুদ অপরে নেয়। গদাধর অগত্যা সেই হিসাবেই হ্যান্ড নোট লিখিয়া চেক লইয়া গেলেন। সেই দিন রাত্রে অনঙ্গ স্বামীকে বলিল, হ্যাঁ গা, একটা কথা বলবো, শুনবে? কি? তোমার টাকার দরকার হয়েছে বলছেন বড়মশাই। কত টাকার দরকার? কেন, বলো না কত টাকার। 2,000 টাকার দেবে? আমার গহনা বাঁধা দাও, নয়তো বিক্রি করো, নয়তো আর টাকা কোথা থেকে পাবে? কিন্তু এত টাকা তোমার দরকার হলো কিসের? সে কথা এখন বলবো না, তবে জেনে রেখো যে ব্যবসার জন্যই দরকার। ভরমশাই জানেন না সে কথা। দেখো, আমি মেয়ে মানুষ, কি বা বুঝি, কিন্তু আমার মনে হয় ভরমশাইকে না জানিয়ে তুমি কোনো ব্যবসাতে নেমো না, অন্তত পরামর্শ করো তার সঙ্গে। পাকা লোক আর আমাদের বড় হিতৈষী, আমায় না হয় নাই বা বললে, কিন্তু ওকে জানিও। এ নতুন ব্যবসা, ভরমশাই সেকেলে লোক, উনি এর কিছুই বোঝেন না। থাক, এখন কোনো পরামর্শ করবার সময় নেই কারো সঙ্গে, যথা সময়ে জানতে পারবে। তুমি এখন খেতে দেবে না বকবক করবে? ধমক খাইয়া অনঙ্গ আর কোনো কথা না বলিয়া স্বামীর ভাত বাড়িতে গেল।
স্বামীর চোখে ভালোবাসার দৃষ্টি সে আজ বহুদিন হইতেই দেখে না। আগে আগে রাগের কথা বলিলেও স্বামীর চোখে থাকিত প্রেম ও স্নেহের দৃষ্টি। এখন ভালো কথা বলিবার সময়ও সে দৃষ্টির হদিশ পাওয়া যায় না। অনঙ্গ যেন স্বামীর মন হইতে ক্রমশ দূরে সরিয়া যাইতেছে। কেন এমন হইল কিছুতেই সে ভাবিয়া পায় না। পরের মাসে অবস্থা যেন আরো খারাপ হইয়া আসিল। গদাধর প্রায় শেষ রাত্রের দিকে বাড়ি ফেরেন। অনঙ্গ সন্দেহ করিতে লাগিল। গদাধর মাঝে মাঝে সম্পূর্ণ প্রকৃতিস্থ অবস্থায় ফেরেন না। আসিয়াই বিছানায় শুইয়া পড়েন, কারো সঙ্গে কথা বলেন না। বিছানা হইতে উঠিতে 10টা বাজিয়া যায়। গদির কাজও নিয়ম মতো দেখাশোনা করেন না। ভর্মশাই ইহা লইয়া 2-1বার বলিয়াও বিশেষ কোনো ফল লাভ করিলেন না। শ্রাবণ মাসের দিকে হঠাৎ একদিন গদাধর ব্যস্ত সমস্ত ভাবে বাড়ি আসিয়া বলিলেন, আমি একবার বাইরে যাচ্ছি, হয়তো কিছু দেরি হতে পারে ফিরতে। খরচপত্র গদি থেকে আনিয়ে নিও। ভর্মশাইকে বলো যদি কখনো দরকার হয়। অনঙ্গ উৎকণ্ঠিত দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিল, কোথায় যাবে? কদিনের জন্যে? এমন হঠাৎ? আছে আছে, দরকার আছে। দরকার না থাকলে কি বলছি? তা তো বুঝলাম, কিন্তু বলতে দোষ কি? বলেই যাও না। তুমি আজকাল আমার কাছে কথা লুকো, এতে আমার বড় কষ্ট হয়। আমি তোমাকে কখনো বারণ করিনি বা বাধা দিইনি, তবে আমায় বললে দোষ কি? হবে, সে পরে হবে। মেয়ে মানুষের কানে সব কথা তুলতে নেই। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি রাগ করিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজকালই যে এমন হইয়াছে তাহা নয়, চিরকাল অনঙ্গ এইরকম দেখিয়া আসিতেছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না। এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর উপর সে জোর যেন সে ক্রমশ হারাইতেছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। ভর্মশাইকে ব্যবসা সংক্রান্ত চিঠি দিতেন। তাহা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভুটানঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া। গদাধর লিখিলেন, এখন তিনি কাজে ব্যস্ত, শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভর্মশাইয়ের দেখা। ভর্মশাই শচীনকে গদাধরের ব্যাপার সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা এত ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি জানি। কোথায় বলুন? বলতেই হবে। আপনার বৌদিদি ভেবে আকুল হয়েছেন, জানেন তো বলুন। আমার কাছে শুনেছেন তা বলবেন না। সে তার কোম্পানির সঙ্গে শুটিং এ গিয়েছে জয়ন্তী পাহাড়ে। পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে। ভুটান ঘাটে শুটিং হচ্ছে। সেটা কি? বুঝলাম না তো। শুটিং কি ব্যাপার? আরে ফিল্ম তৈরি হচ্ছে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। গদাধর ফিল্ম কোম্পানি খুলেছে, অনেক টাকা ঢেলেছে। নিজে আছে আর একজন অংশীদারও আছে, তাই ওরা গিয়েছে ওখানে। কিছু ভাববেন না। আমার কাছে শুনেছেন বলবেন না কিন্তু। ভরমশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মনিব পাটের গদির ক্যাশ ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগিয়াছেন, এই তো ভালো লক্ষণ নয়। সে নাকি যত নটি লইয়া কারবার, তাহাতে মানুষের চরিত্র ভালো থাকে না, থাকিতে পারে না কখনো। বউ ঠাকুরুন সতী লক্ষ্মী। এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি এই কথা কিছু জানাইলেন না। আরো 2-2.5 মাস কাটিয়া গেল, গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র ভর্মশাই খুলিতেন। খুলিয়া দেখিলেন শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তাহার পাওনা 4000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। ভর্মশাই বড়ই বিপদে পড়িলেন। কে এই মেয়েটি? মনিব তাহার নিকট এত টাকা ধার করিতেই বা গেলেন কেন? এসব কথার কোনো মীমাংসাই ভর্মশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন মেয়েটির সঙ্গে নিজেই একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভর্মশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া দরজা খুলিয়াই বলিল, ও তুমি আড়তের লোক? ভর্মশাই বলিলেন, হ্যাঁ।
মাঝি ওপরে আছেন, এসো। ভরমশাই কিছু বুঝিতে পারিলেন না। এ চাকরটি কি করিয়া জানিল যে তিনি আড়তের লোক? উপরে যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল, সে ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছিল। দেখিয়া ভরমশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন। মেয়েটি বলিল, কে? ভরমশাই বিনয়ে ও সংকোচে গলিয়া বলিলেন, এই আমি। চাকর পিছন হইতে বলিল, আড়তের লোক। মেয়েটি বলিল, ও আড়তের লোক, তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছো কেন? ও চাল তুমি ফেরত নিয়ে যাও এবার, আর 1 মণ কাটারি ভোগ পাঠিয়ে দিও এক্ষুনি, বুঝলে? ভরমশাই ভয় ভয় বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, গদাধর বসুর গদি হইতে আসিয়াছেন। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল, বলিল, ও তাই নাকি? ও, বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, বসুন আপনি। গদাধর বাবু এখন কোথায়? আগে তিনি ভুটান ঘাট। ও, শুটিং হচ্ছে শুনেছিলাম বটে, এখনো ফেরেননি? আগে না। আচ্ছা, ঠিকানাটা দিয়ে যান আপনি। একটু চা খাবেন? আগে না, মাফ করবেন মা লক্ষ্মী, আমি চা খাইনি। শুনুন, আপনি আমার চিঠিখানা পড়েছেন তাহলে? নইলে আমার ঠিকানা কোথায় পেলেন? আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে। অনেক দিন হলো, 1 মাসের জন্য নিয়ে আজ 3 মাস। আগে বাবু এলেই তিনি দিয়ে দেবেন, আপনি আর কিছুদিন সময় দিন দয়া করে। আচ্ছা, আপনি ভাববেন না, এলে যেন একবার উনি আসেন এখানে, বলবেন তাকে। ভরমশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। কি এই মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহাই হোক, ইহার নিকট কর্তার টাকা ধার করিতে গেলেন কেন, বৃদ্ধ তাহাও কিছু ভাবিয়া পাইলেন না। একবার ভাবিলেন বউ ঠাকরুনকে সব খুলিয়া বলিবেন। শেষে ঠিক করিলেন, বউ ঠাকরুনকে এখন কোনো কথা না বলাই ভালো হইবে। কি জানি, মনিব যদি শুনিয়া চটিয়া যান। ইহার মাসখানেক পরে শোভারানী একদিন হঠাৎ গদাধরকে সিঁড়ি দিয়া ওপরে উঠিতে দেখিয়া বিস্মিত হইল। সকালবেলা, শোভারানীর প্রাতঃস্নান এখনো সম্পন্ন হয় নাই। আলুথালু চুল, ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরনে, হাতে ভোরের খবরের কাগজ। শোভা কিছু বলিবার পূর্বেই গদাধর বলিলেন, এই যে শোভা, ভালো আছো তো? এই ট্রেন থেকে নেমেই তোমার সঙ্গে দেখা করতে এলুম, এখনো বাড়ি যাইনি। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই, উত্তর দিতুম, কিন্তু চলে আসবো কলকাতায়, ভাবলুম আর চিঠি দিয়ে কি হবে, দেখাই তো করব। আমার টাকার কি ব্যবস্থা করলেন? টাকার ব্যবস্থা তো হয়েই রয়েছে, ছবি তোলা হয়ে গেল, এখন চালু হলেই টাকা হাতে আসবে। তার আগে নয়? তার আগে কোথা থেকে হবে বলো, সবই তো বোঝো। কলকাতার বাড়িও মর্টগেজ দিতে হয়েছে, বাকি 12,000 টাকা তুলতে। এখন সব সার্থক হয় যদি ছবি ভালো বিক্রি হয়। ওসব আমি কি জানি, বেশ লোক দেখছি আপনি। কবে আমার টাকা দেবেন ঠিক করে বলে যান। আর 2 মাস অপেক্ষা করো। তোমার এখনই এত তাড়াতাড়ি কিসের টাকার দরকার? সুদ আসছে, আসুক না, এও তো একটা ব্যবসা। শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বেশ মজার কথা বললেন যে। আমার সুদের ব্যবসাতে দরকার নেই, টাকা কবে দেবেন বলুন। তখন তো বলেননি এত কথা, টাকা নেবার সময় বলেছিলেন 1 মাসের জন্য। গদাধর মিনতির সুরে বলিলেন, কিছু মনে করো না শোভা, এ সময় যে কি সময় আমার, বুঝে দেখো, ক্যাশে টাকা নেই গদিতে, মিলের নতুন অর্ডার আর নিইনি, এখন পুঁজি যা কিছু সব এতে ফেলেছি। কতদিনের মধ্যে দেবেন? 2 মাস দেরি করতে পারবো না। আচ্ছা, 1টা মাস দাও। এই কথা রইল, এখন তবে আসি। এই কথাটা বলতেই আসা। বেশ, আসুন। 2 মাস ছাড়িয়া 3 মাস হইয়া গেল। গদাধর বড় বিপদে পড়িয়া গেলেন। ডিস্ট্রিবিউটার ছবি তৈরি করিতে অগ্রিম অনেকগুলি টাকা দিয়াছে,
ছবি বিক্রির প্রথম দিকের টাকাটা তাহারাই লইতে লাগিল। ছবি ভাড়া দেওয়া বা বিক্রয় করার ভার তাদের হাতে। টাকা আসিলে আগে তাহারা নিজেদের প্রাপ্য কাটিয়া লয়। গদাধরের হাতে 1 পয়সাও আসিল না এই 3 মাসের মধ্যে, অথচ পাওনাদারেরা দুবেলা তাগাদা শুরু করিল। যে পরিমাণে তাহাদের উৎসাহ ও অধ্যাবসায় তাহারা প্রদর্শন করিতে লাগিল টাকার তাগিদ দিতে, তাহার অর্ধেক পরিমাণ উৎসাহ ও অধ্যাবসায় দেখাইয়া মার্কনি বেতার বার্তা পাঠাইবার কৌশল আবিষ্কার করিয়াছিলেন, বা প্রখ্যাতনামা বার্নার্ড পেলিসি এনামেল করার প্রক্রিয়া উদ্ভাবন করিয়াছিলেন। কিন্তু এরূপ অমানসিক অধ্যাবসায় দেখাইয়াও কোনো ফল হইল না। গদাধর কাহাকেও টাকা দিতে পারিলেন না। ছবি বাজারে চলিল না। কাগজে নানা বিরুদ্ধ সমালোচনা হইতে লাগিল। তবুও গোলা দর্শকরা মাস 2 ধরিয়া বিভিন্ন মফস্বলের শহরে ছবিখানা দেখিল। কিন্তু ডিস্ট্রিবিউটরের অগ্রিম দেওয়া টাকা শোধ করিতেই সে টাকা ব্যয় হইল। গদাধরের হাতে যাহা পড়িল তাহার অনেক বেশি তিনি ঘর হইতে বাহির করিয়াছেন। প্রায় 30,000 টাকা খরচ করিয়া গদাধর পাইলেন 7,000 টাকা। 23,000 টাকার লোকসান। ইতিমধ্যে আরো মুশকিল হইল। পুনরায় একখানা ছবি তোলা হইবে বলিয়া আর্টিস্টদের সঙ্গে, যে বাগান বাড়ি ভাড়া লইয়া স্টুডিও খোলা হইয়াছিল তাহাদের সঙ্গে এবং মেশিন বিক্রেতাদের সঙ্গে 1 বৎসরের কন্ট্রাক্ট করা হইয়াছিল। ছবি তুলিবার দেরি হইতেছে দেখিয়া তাহারা চুক্তি মতো টাকার তাগাদা শুরু করিল। কেহ কেহ অন্যথায় নালিশ করিবার ভয়ও দেখাইবে। গদাধর যে 7,000 টাকা পাইয়াছিলেন তাহার অনেক টাকাই গেল এই দলের মধ্যে, কিছু কিছু করিয়া দিয়া তাহাদিগকে আপাতত শান্ত করিতে। শোভার টাকা শোধ দেওয়ার কোনো পন্থাই রইল না। বাজারেও এখন প্রায় 25,000 টাকা দেনা। অঘোরবাবু উপদেশ দিলেন, ইহার একমাত্র প্রতিকার নতুন একখানা ছবি তৈরি করা। আরো টাকা চাই। গদাধর ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা চালাইলেন। তাহারা এ ছবিতে বিশেষ লোকসান খায় নাই, নিজেদের টাকা প্রায় সব উঠাইয়া লইয়াছিল। তাহারা বাকি 30,000 টাকা দিতে রাজি হইল। কিন্তু গদাধরকে 30,000 বাহির করিতেই হইবে। 60,000 টাকার কমে ছবি হইবে না। অঘোরবাবু উৎসাহ দিলেন, ছবি করিতেই হইবে, 2-1খানা ছবি অমন হইয়া থাকে। সামনের হপ্তাতেই কাজ আরম্ভ করা দরকার, কিছু টাকা চাই। গদাধর ভরমশাইকে বলিলেন, ক্যাশে কত টাকা আছে? 1,015। আর মোকামে? প্রায় 7,000। ক্যাশের টাকাটা আমাকে দিতে হবে, আপনি বন্দোবস্ত করুন, 2-4 দিনের মধ্যে দরকার। ভরমশাই মৃদু প্রতিবাদ করিয়া বলিলেন, ক্যাশের টাকা দিলে মিলের অর্ডারি মাল কিনবো কি দিয়ে বাবু? ক্যাশের টাকা হাতছাড়া করা উচিত হবে না। মিলওয়ালাদের 2,000 গাঁটের অর্ডার নেওয়া হয়েছে। মোকামে অত মাল নেই, নগদ কিনতে হবে। এদিকে মহাজনের ঘরে 8 বছরের দেনা শোধ হয়নি, তাদেরও তো কিছু দিতে হবে। 1,500 রেখে 1,1000 তো দিন আমায়। ভরমশাই আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে প্রমাদ গণিলেন। ক্যাশের টাকা ভাঙিয়া বাবু কি সেই ছবি তোলার ব্যবসায় ফেলিবেন? এবার যে ছবি তোলা হইল তাহাতে যদি লাভ হইত, তবে পুনরায় টাকার দরকার হইবে কেন বাবুর? এ কি রকম ব্যবসা? ভরমশাই গিয়া অনঙ্গকে সব খুলিয়া বলিলেন। অনঙ্গ কাঁদিয়া বলিল, কি হবে ভরমশাই? তাও যাই যাক, আমরা দেশে ফিরে নুন ভাত খেয়েই না হয় থাকবো, আপনি ওকে ফেরান। সেদিন অনঙ্গ স্বামীকে বলিল, দেখো একটা কথা বলি, আমি কোনো কথা এতদিন বলিনি, বা তুমিও আমার কাছে কিছু বলনি, কিন্তু শুনলুম তুমি টাকা নিয়ে ছবি তৈরির ব্যবসা করছো, তাতে লোকসান খেয়েও আবার তাই করতে চাইছো, এসব কি ভালো? গদাধর বলিলেন, তুমি বুঝতে পারছো না অনঙ্গ, এসব কথা তোমায় বলেছে ওই বুড়োটা না? ও এসবের কি বোঝে যে এর মধ্যে কথা বলতে যায়? ছবিতে লোকসান হয়েছে সত্যি কথা, কিন্তু আর একখানা দিয়ে আগের লোকসান উঠিয়ে আনবো। ব্যবসায় তো এই মজা। ব্যবসাদার যে হবে তার দিল চাই খুব বড়, সাহস চাই খুব। মুটি মাছের প্রাণ নিয়ে ব্যবসায় বড় হওয়া যায় না অনঙ্গ, হারি বা জিতি। আমার কি বুদ্ধি নেই বলে ভাবছো? সব বুঝি আমি।
ওসবের মধ্যে তুমি মেয়ে মানুষ, থাকতে যেও না। বুঝো যদি, তবে লোকসান খেলে কেন? হার জিত সব কাজেরই আছে, তাতে কি? বলেছি তো তুমি এসব বুঝবে না। অনঙ্গ চোখের জল ফেলিয়া বলিল, আমাদের মেলা টাকার দরকার নেই, চলো আমরা দেশে ফিরে যাই। বেশ ছিলাম সেখানে, এখানে এসে অনেক টাকা হয়ে আমাদের কি হবে? সারাদিনের মধ্যে তোমার একবারও দেখা পাইনি, সর্বদা কাজে ব্যস্ত থাকো, দুটো খেতে আসবার সময় পর্যন্ত পাও না। সেখানে থাকলে তবুও দুবেলা দেখতে পেতাম তোমাকে। আমার মন যে কি হু হু করে সে কথা। গদাধর হাসিয়া বলিলেন, অত ঘর বলা হয়েছিলুম বলেই সেখানে ব্যবসাতে উন্নতি করতে পারিনি অনঙ্গ। ও ছিল গেরস্ত আড়তদারের ব্যবসা, দিন কেনা দিন বেচা, লোকসানও নেই লাভও বেশি নেই। ওতে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হয়ে আমাদের আর দরকার নেই লক্ষ্মীটি, চলো গাঁয়ে ফিরে যাই। আমরা কি কিছু কম সুখে ছিলাম সেখানে, না খেতে পাচ্ছিলাম না? গদাধর এইবার স্পষ্টই বিরক্ত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করা তার স্বভাব নয়, চুপ করিয়া রহিলেন। অনঙ্গ বলিল, ওগো, আমায় একবার দেশে নিয়ে চলো না, একদিনের জন্য। কেন? গিয়ে কি হবে এখন? 10 ঘরার বনবিবির থানে পুজো মানত ছিল, দিয়ে আসবো। গদাধর হাসিয়া বলিলেন, অর্থাৎ তোমার পুজো মানত আরম্ভ হয়ে গিয়েছে এরই মধ্যে? সেজন্যে নয়, তুমি অমত করো না লক্ষ্মীটি, সামনের মঙ্গলবার চলো দেশে যাই, 2 দিন থাকবো মোটে। পাগল, এখন আমার সময় নেই, ওসব এখন থাকবে। সেদিন সন্ধ্যার সময় গদাধর শোভারানীর বাড়ি গেলেন। ফোন করিয়া পূর্বেই যাইবার কথা বলিয়াছিলেন। শোভা বলিল, কি খবর? অনেক কথা আছে, খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, তুমি যদি অভয় দাও। অত ভনিতে শোনবার সময় নেই আমার, কি হয়েছে বলুন না। গদাধর নিজের অবস্থা সব খুলিয়া বলিলেন। কিছু টাকার দরকার এখনই, কোনো ব্যবস্থা করা যায় কিনা। বলিলেন, একটা কিছু করতেই হবে শোভা, বড় বিপদে পড়ে গিয়েছি। আর একটা অনুরোধ আমার, এ ছবিতে তোমাকে নামতে হবে, না নামলে ছবি চলবে না। তোমার টাকা আমি দেব, আমার সঙ্গে কন্ট্রাক্ট করো, যা তোমার দাম দর হবে তা থেকে কিছু কমাবো না। শোভা সব শুনিয়া গম্ভীর হইয়া রহিল, কোনো কথা বলিল না। কি একটা যা হয় বলো আমায়। কি বলবো বলুন? ছবি মার খেয়ে যাবে আমি আগেই জানতাম। সে তো বুঝলুম, যা হবার হয়েছে, এখন আমায় বাঁচাও। আমি কি করতে পারি যে আপনি আমার কাছে এসেছেন? আরো কিছু টাকা দাও আর এই ছবিতে নামো। কোনোটাই হবে না আমার দ্বারা। আমায় এত বোকা পেয়েছেন? কেন হবে না শোভা, আমায় উদ্ধার করো। প্রথম ছবি তেমন হয়নি হয়তো, সেই ছবি থেকে অনেক কিছু বুঝে নিয়েছি। আর একটিবার। শোভা এবার রাগ করিল। গলার সুর তাহার কখনো বিশেষ চড়ে না, একটু চড়িলেই বুঝিতে হইবে সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল, আমাকে টাকা ফেলে দিন, মিটে গেল। আমি উদ্ধার করবার কি? আমার কথা শুনেছিলেন আপনি? আমি বলিনি যে ফিল্ম কোম্পানি চালানো আপনার কম্ম না? আপনি যার কিছু বোঝেন না তার মধ্যে। গদাধর উঠিয়া দাঁড়াইলেন। তাঁরও গলায় রাগের সুর আসিয়া গেল, হয়তো রাগের সঙ্গে দুঃখ মেশানো ছিল। বলিলেন, বেশ, তুমি দিও না টাকা, না দিলেই বা কি করতে পারি আমি? তবে আমি একখানা ছবি করবই, দেখি অন্য জায়গায় চেষ্টা। আচ্ছা, আসি তাহলে। গদাধর বাহির হইয়া সিঁড়ি দিয়া নামিতে যাইবেন, শোভা ডাকিয়া বলিল, বারে, চলে গেলেই হলো। শুনে যান, আমার টাকার একটা ব্যবস্থা করুন। হবে হবে, শিগগির হবে। শুনুন শুনুন। কি? কোম্পানি করবেনই তবে? আপনার সর্বনাশ হলেও শুনবেন না? গদাধর বোধহয় খুব চটিয়া গিয়াছিলেন। সিঁড়ি বাহিয়া তত্তর করিয়া নামিতে নামিতে বলিলেন, না, সে তো বলেছি অনেকবার, কতবার আর বলবো, ও আমি না বুঝে করতে যাচ্ছি না, আমায় কারো শেখাতে হবে না। গদাধর অদৃশ্য হইয়া গেলেন। শোভা অন্যমনস্ক হইয়া কতক্ষণ সিঁড়ির মুখে দাঁড়াইয়া রহিল।
সে এমন এক ধরনের মানুষ দেখিল যাহা সে সচরাচর দেখে না। অনেকক্ষণ দাঁড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল। একটু পরে শচীন একখানা বড় মোটর ভর্তি বন্ধু বান্ধব লইয়া হাজির হইল। সকলে কোলাহল করিতে করিতে উপরে উঠিয়া আসিল। ইহাদের মধ্যে একজনকে শোভা চেনে, উড়িষ্যার কোনো এক দেশীয় রাজ্যের রাজকুমার। পূর্বে একদিন শোভাদের স্টুডিও দেখিতে গিয়াছিলেন। পৈতৃক অর্থ উড়াইবার তীর্থস্থান কলিকাতা ধামে গত 5-6 মাসের মধ্যে কুমার বাহাদুর প্রায় 20-25 হাজার টাকা অন্তরিক্ষে অদৃশ্য করিয়া দিয়া স্বীয় দরাজ হাতের ও রাজোচিত মনের পরিচয় দিয়াছেন। কুমার বাহাদুর আগাইয়া আসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, নমস্কার মিস মিত্র, কেমন আছেন? এলাম একবার আপনার সঙ্গে দেখা করতে। শোভা নিষ্পৃহভাবে হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, ভালো আছি। শচীন পিছন হইতে বলিল, কুমার বাহাদুর এসেছিলেন তোমায় নিয়ে যেতে। উনি মস্ত বড় পার্টি দিচ্ছেন ক্যাসানোভায় আজ 7টা থেকে। এখন একবার সবাই মিলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের। শোভা বলিল, আমার শরীর ভালো নয়। কুমার বাহাদুর বেশ সুপুরুষ, তরুণ বয়স্ক, সাহেবী পোশাক পরা। কেতা কায়দা দুরস্ত সাহিবিয়ানাকে যতদূর নকল করা সম্ভব একজন অর্ধশিক্ষিত দেশি লোকের পক্ষে, তাহার ত্রুটি তিনি রাখেন নাই। অসুখের কথা শোভার মুখ হইতে বাহির হইবা মাত্র তিনি তটস্থ হইয়া বলিলেন, আপনার অসুখ হয়েছে মিস মিত্র? গাড়িতে করে যেতে পারবেন না? শোভা বিরক্তির সুরে বলিল, আগে না, মাফ করবেন। শচীন দলবল লইয়া অগত্যা বিদায় লইল। দিন 2 পরে শোভা নিজের স্টুডিওতে হঠাৎ গদাধর ও রেখাকে দেখিয়া অবাক হইয়া গেল। প্রথমে তাহার মনে হইল তাহারই জন্য উহারা আসিয়াছে। শেষে দেখিল তাহা নয়, অন্য কি একটা কাজে আসিয়া থাকিবে, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে। শোভা সেটে দাঁড়াইবার পূর্বে সাজগোজ করিয়াছে। মাথায় মুকুট, হাতে সেকেলের তাড়, বালা, চূড়, বাহুতে নিমফল ঝোলানো, রাংতার গিলটি করা বাজু। পৌরাণিক চিত্রের ব্যাপার। তবুও সে একজন ছোকরা চাকরকে বলিল, এই ওই বাবু আর মাইজিকে ডেকে নিয়ে আয় তো। তাহার বুকের মধ্যে একটি অনুভূতি যাহা শোভা কখনো অনুভব করে নাই পূর্বে। রেখাকে গদাধরের সঙ্গে বেড়াইতে দেখিয়াই কি এরূপ হইল? সম্ভব নয়। উহারা যাহা খুশি করিতে পারে, তাহার তাহাতে কিছু যায় আসে না। তবে লোকটির মধ্যে তেজ আছে, সাহস আছে। বেশিরভাগ পুরুষই তাহার কাছে আসিয়া কেমন যেন হইয়া যায়। মেরুদণ্ডবিহীন মোমের পুতুলদের দুদণ্ড নাচানো যাইতে পারে, কিন্তু তাহাতে আনন্দ নাই। জয়ের গর্ব সেখানে বড়ই ক্ষণস্থায়ী। শানিত ছোড়ার আগার সাহায্যে কচু গাছের ডগা কাটা, ছোড়ার অপমান হয় না তাতে? গদাধর বাবুর কাছে গিয়া চাকরটি কি বলিল, গদাধরকে আঙুল দিয়া তাহার দিকে দেখাইল চাকরটা, এ পর্যন্ত শোভা দেখিল। তাহার বুকের মধ্যে ভীষণ ঢিপ ঢিপ শুরু হইল অকস্মাৎ। বুকের রক্ত যেন চলকাইয়া উপরের দিকে উঠিতেছে। ঠিক সেই সময় ডাক পড়িল। গদাধরের সঙ্গে শোভার আর দেখা হইল না সেদিন। মাস 5-6 কাটিল। পুনরায় পূজা আসিল, চলিয়াও গেল। কার্তিক মাসের শেষের দিকে একদিন শচীন কথায় কথায় বলিল, শুনছ, গদাধর আমাদের বড় বিপদে পড়েছে। শোভা জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ওর সেই ছবি অর্ধেক হয়ে আর হলো না, কতগুলো টাকা নষ্ট হলো, এবার একেবারে মারা পড়বে। কেন, কি হলো? রেখা ঝগড়া করে ছেড়ে দিয়েছে। তার সঙ্গে নাকি কোনো লেখাপড়া ছিল না, এবার সে সুবিধে পেয়ে গেছে। এখন নাকি শুনছি রেখা বিয়ে করবে কাকে, সব ঠিক হয়ে গিয়েছে। যাকে বিয়ে করবে রেখাকে সে ছবিতে নামতে দেবে না, নানা গোলমাল। রেখা চলে গেলে তার সঙ্গে সুষমাও চলে আসবে। ডিস্ট্রিবিউটর অনেক টাকা ঢেলেছে, তারা নালিশ করবে গদাধরের নামে। বেচারি এবার একেবারে মারা যাবে, তাহলে বাজার শুদ্ধ দেনা। শোভা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, গদাধর বাবু এখন কোথায়? সেই বাড়িতেই আছে।
তবে শুনছি নাকি বাড়ি বন্ধক, বাড়ি থাকবে না যতদূর মনে হচ্ছে। ও, বড্ড চাল বাড়িয়েছিল, এবার একেবারে ধনে প্রাণে গেল। মানে তুই ছিলি বাবু পাটের আড়তদার, করতে গেলি ফিল্মের ব্যবসা, যাকে যা না সাজে, বোকা পেয়ে 5 জনে মাথায় হাত বুলিয়ে, বুঝলে? শোভা একটু অন্যমনস্ক হইয়া অন্যদিকে চাহিয়াছিল। শচীনের শেষ দিকের কথার মধ্যে কতকটা মজা দেখিবার উল্লাসের সুর ধ্বনিত হওয়ায় সে হঠাৎ ঝাঁঝিয়া উঠিয়া তীব্র বিরক্তির সুরে বলিল, আহ আহ কেন মিছিমিছি বাজে বকছেন একজনের নামে? আপনার গায়ের লোক না, আত্মীয় নয়, এত আমোদ কিসের তবে? শচীনের কণ্ঠ হইতে আমোদের সুর এক মুহূর্তে উবিয়া গেল। সে শোভার দিকে চাহিয়া বলিল, না না, তাই বলছি লোকটার মধ্যে যে কেবল নিছক বেকুবি। আবার ওই সব কথা, লোকটার মধ্যে যাই থাকুক, সেসব আলোচনা এখানে করবার কোনো দরকার নেই। শোভার গলার সুরে রাগ বেশ সুস্পষ্ট ফুটিয়া উঠিল। ইহার পর শচীন এ সম্বন্ধে কোনো কথা তুলিতে আর সাহস করিল না, কিন্তু সে আশ্চর্য হইল মনে মনে। সে জানিত শোভা এক গাদা টাকা ধার দিয়াছে গদাধরকে, সে ধারের একটা পয়সা এখনো সে পায় নাই। তাহাদের স্টুডিওর সঙ্গে টেক্কা দিয়া গদাধর ছবি তুলিতে গিয়া বিপন্ন হইয়াছে, বিশেষত রেখার পূর্ব ইতিহাস যাহাই হোক, এখন সে অভিনয় ক্ষেত্রে শোভার প্রতিদ্বন্দ্বিনী হইয়া উঠিয়াছে দিনকে দিন। এসব বিবেচনা করিয়া দেখিলে গদাধরের দুর্দশা তো পরম উপভোগ্য বস্তু, নিতান্ত মুখরোচক গল্পের উপকরণ। কি জানি মেয়ে মানুষের মেজাজ যে কখন কি, শচীন অনেক চেষ্টা করিয়াও তাহা আজও বুঝিতে পারিল না। কিন্তু ইহা অপেক্ষাও আরো ভীষণ অবাক হইয়া গেল সে দিন কতক পরে একটি কথা শুনিয়া। একদিন তাহাদের স্টুডিওর একটি মেয়ে, শোভার বিশেষ বন্ধু, শচীনকে ডাকিয়া বলিল, শুনুন, আপনাকে একটি কথা বলি। এই যে অলকা দেবী, ভালো তো? কি কথা? কথাটা খুব গোপনে রাখবেন কিন্তু। আপনি শোভাকে জানেন অনেক দিন থেকে, তাই আপনার কাছে বলছি, যদি আপনার দ্বারা কিছু কাজ হয়। শচীন বিস্ময়ের সুরে বলিল, শোভার সম্বন্ধে কথা? আমায় দিয়ে কি উপকার বুঝতে পারছি না তো। শোভা এ স্টুডিও ছেড়ে ভারতী ফিল্ম কোম্পানিতে ঢোকবার চেষ্টা করছে, জানেন না? সেখানে চিঠি লিখেছে। শচীন মূঢ়ের মতো দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া অবিশ্বাসের সুরে বলিল, ভারতী ফিল্ম কোম্পানি? সে তো আমাদের গদাধরের। সেসব জানি নে মশাই, ওই যে যাদের ওলট পালট বলে ছবিটি একেবারে মার খেয়ে গেল। বুঝেছি, জানি। তারপর সেখানে যেতে চাইছে শোভা? যেতে চাইছে মানে? চিঠি লিখেছে, দরখাস্ত করেছে, যাকে বলে মশাই যাওয়ার জন্য ক্ষেপে উঠেছে। তার মানে? আমি কিছু বুঝতে পারছি না, সেই জন্যই আপনার কাছে বলা। এখানে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া হলো নাকি? সেসব না, ওর সঙ্গে আবার ঝগড়া হবে কার? আমি কিছু বুঝছি না। ভারতী ফিল্ম কোম্পানি একটা ফিল্ম বার করে যা নাম কিনেছে, তাতে ওদের ছবি বাজারে চলবে না। যতদূর আমি জানি ওদের পয়সা কড়িরও তেমন জোর নেই। ওখানে শোভা কেন যেতে চাইছে এ আমার মাথায় আসছে না কিছুতেই। আপনি বুঝিয়ে বলে দেখুন না অলকা দেবী। আমি কি না বুঝিয়েছি? অনেক বারণ করেছি। ওর ব্যাপার জানেন তো, যখন যা গো ধরবে তা না করে ছাড়বে না, খেয়ালি মেজাজের নেই। এখানে ওর কন্ট্রাক্ট রয়েছে 1 বছরের, এরা নালিশ করে দেবে, তখন কি হবে? সে তো জানি। আবার বুঝে সুঝে চলতেও ওর জোড়া নেই। যেখানে যখন বুঝতে চাইবে সেখানে অঙ্ক কষবে। অথচ কেন অবুঝ হলো এমন যে। আপনি একবার বুঝিয়ে বলুন না শচীন বাবু, আমার মনে হয়। আচ্ছা, দেখি কতদূর কি হয়। শচীন মুখে বলিল বটে, কিন্তু সে সাহস করিয়া শোভার কাছে এ প্রসঙ্গ উত্থাপন করিতে পারিল না। আজকাল করিয়া প্রায় দিন 15 কাটিল।
শোভা কিন্তু স্টুডিও ছাড়িয়া কোথাও গেল না, দিনের পর দিন রীতিমতো চাকুরি করিয়া যাইতে লাগিল। তবে শচীন লক্ষ্য করিল শোভার মুখ ভার ভার, সে কোনোখানেই তেমন মেলামেশা করে না লোকের সঙ্গে, তবু আগে যাহাও একটু আধটু করিত এখন একেবারেই তা করে না। নিজের গাড়িতে স্টুডিওতে ঢোকে, কাজ শেষ করিয়া গাড়িতেই বাহির হইয়া যায়। সেদিন তাহার সঙ্গে অল্প কয়েক মিনিটের জন্য কথা বলিবার সুযোগ ঘটিল অলোকার। গাড়িতে উঠিতে যাইবে শোভা, সামনে অলোকাকে দেখিয়া সে একটু অপেক্ষা করিল। অলোকা বলিল, কি আজকাল যে বড় ব্যস্ত, কেমন আছো শোভা? ভালোই আছি, তুই যাস না কেন আমার ওখানে? একটু ব্যস্ত ছিলাম ভাই, যাব শিগগির একদিন। যাক, আর কদিন আছো আমাদের এখানে? শোভা হাসিয়া বলিল, বরাবর আছি, ঘাড় থেকে ভূত নেমে গেছে। অলোকা খুশি হইয়া বলিল, নেমেছে? সত্যি নেমেছে ভাই? নেমেছে, আচ্ছা চলি তবে। শচীন অলোকার মুখে সংবাদটা শুনিয়া নিতান্তই খুশি হইয়া উঠিল। সেই দিনই সে শোভার ওখানে গেল। মনের উল্লাস চাপিতে না পারিয়া কথায় কথায় বলিল, তারপর একটা কথা আজ অলোকা গুপ্তার মুখে শুনে বড় আনন্দ হলো শোভা। কি কথা? কার সম্বন্ধে? তোমার সম্বন্ধেই। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমার সম্বন্ধে? কি কথা শুনি? যদিও আমি জানি না তুমি কেন ঝোঁক ধরেছিলে ভারতী ফিল্মে যাওয়ার জন্যে, তবুও শুনে সুখী হলাম যে সে ভূত তোমার ঘাড় থেকে নেমে গিয়েছে। শোভা গম্ভীর মুখে বলিল, ভূত নামেনি, নামিয়ে দিয়েছে, জানেন? শচীন বুঝিতে না পারার ভঙ্গিতে চাহিয়া বলিল, মানে? মানে এই দেখুন চিঠি। শোভা শচীনের হাতে যে চিঠিখানি দিল সেখানে অত্যন্ত সংক্ষিপ্ত, টাইপ করা ইংরেজি চিঠি। তাতে ভারতী ফিল্ম স্টুডিওর কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাইতেছেন যে শোভারানী মিত্রকে বর্তমানে তাহাদের স্টুডিওতে লওয়া সম্ভব হইবে না। শচীন নিজের চোখকে বিশ্বাস করিতে পারিল না। ফিল্ম গগনের অত্যুজ্জ্বল ঝকঝকে তারকা মিস শোভারানী মিত্র দীনভাবে চিঠি লিখিয়া চাকুরি প্রার্থনা করিতে গিয়াছিল ভারতী ফিল্ম কোম্পানির মতো তৃতীয় শ্রেণীর চিত্র প্রতিষ্ঠানে, আর তাহারা কিনা? ব্যাপারটা শচীন ধারণাই করিতে পারিল না। শোভারানীর মুখের দিকে চাহিয়া সে আর কিছু জিজ্ঞাসা করিতেও সাহস করিল না। তাহার মনে হইল শোভা এ সম্বন্ধে কোনো আলোচনা করিতে অনিচ্ছুক। তবুও এমনই একটা অবিশ্বাস্য ব্যাপার যাহা মন হইতে যাইতে চায় না। শচীন বাসায় ফিরিবার পথে কতবার জিনিসটা মনের মধ্যে নাড়াচাড়া করিল। শোভার মতো তেজি মেয়ে, সচ্ছল অবস্থার অভিনেত্রী, রূপসী তরুণী, কি বুঝিয়া কিসের জন্য এ হাস্যকর ঘটনার অবতারণা করিতে গেল? কোনো মানে হয় ইহার? যার পায়ের ধুলা পাইলে ভারতী স্টুডিওর মতো কত শত ছবি তোলা কোম্পানি কৃতকৃতার্থ হইয়া যাইত, তাহাকে কিনা চিঠি লিখিয়া জানাইয়া দিল এখানে তোমাকে চাকুরি দেওয়া সম্ভব হইবে না। সাহস করিয়া স্টুডিওর বন্ধু বান্ধবের কাছেও এমন মজার কথাটা শচীন বলিতে সাহস করিল না। শোভার কানে উঠিলে সে চটিবে। ভড়মশাই পাটের কাজ ভালোভাবেই চালাইতেছিলেন। আড়তের ক্যাশ হইতে মাসে মাসে টাকা যদি তুলিয়া না লওয়া হইত, তবে ভড়মশাইয়ের সুনিপুণ পরিচালনায় আড়তের কোনোই ক্ষতি হইত না। কিন্তু গদাধর বারবার টাকা তুলিয়া আড়তের খাতা শুধু হাওলাতি হিসাবে ভর্তি করিয়া ফেলিলেন। কাজে মন্দা দেখা দিল। কার্তিক মাসের প্রথম নতুন পাট কিনিবার মরশুমে ৫-৬ হাজার টাকা বিভিন্ন মোকামে ছড়ানো ছিল। এইবার সেখান হইতে মাল আনিবার ব্যবস্থা করিতে হয়। এই সময় ভড়মশাই একটা মোটা অর্ডার পাইলেন মিল হইতে। মাল যোগান দিতে পারিলে ২ পয়সা লাভ হইবে, কিন্তু টাকা নাই। ভড়মশাই নানা দিকে বহু চেষ্টা করিয়া অকৃতকার্য হইয়া শেষে অনঙ্গর সঙ্গে পরামর্শ করিতে গেলেন।
গত 4-5 মাস তিনি অনঙ্গকে জিজ্ঞাসা না করিয়া, তাহার সহিত পরামর্শ না করিয়া কোনো কাজ করেন না। অনঙ্গ যে এত ভালো ব্যবসা বোঝে ভরমশাই দেখিয়া বিস্মিত হইয়াছেন। বউ ঠাকুরনের প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া উঠিয়াছে। অনঙ্গ শুনিয়া বলিল, ব্যাংক থেকে কিছু নেওয়া চলবে না? তা হবে না বউ ঠাকুরন, অনেক নেওয়া আছে, আর দেবে না। মোকাম থেকে পাট আনিয়ে নিন, আর আমার গহনা যা আছে বিক্রি করুন। তোমার যা গহনা এখনো আছে বউ ঠাকুরন, তাতে আর আমি হাত দিতে চাইনি। পাটের ব্যবসা, জুয়ো খেলা, হেরে গেলে তোমার গহনাগুলোও যাবে। কিন্তু অনঙ্গ শুনিল না। সেও নিতান্ত ভীতু ধরনের মেয়ে নয়। এখন তাহার পিতৃবংশের যদিও কেহই নাই, কেবল এক বখাটে ভাই ছাড়া, একসময় তাহার বাবাও বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসাদারের দিল আছে তাহার মধ্যে। সে জোর করিয়া গহনা বিক্রয় করাইয়া সেই টাকায় মালের যোগান দিল। কিছু টাকাও লাভ হইল। যেদিন মিলের চেক ব্যাংকে ভাঙানো হইবে, সেদিন গদাধর আসিয়া 1000 টাকা চাহিয়া বসিলেন। তিনি আজকাল বাড়িতে বড় একটা আসেন না। কোথায় রাত কাটান, কিভাবে থাকেন, ভরমশাই বা অনঙ্গ জিজ্ঞাসা করিতে সাহস করে নাই। এবার কিন্তু ভরমশাই শক্ত হইয়া বলিলেন, বাবু, এ টাকা বউ ঠাকুরনের গহনা বেচা টাকা। এ থেকে আপনাকে দিতে গেলে তার সঙ্গে পরামর্শ করতে হবে, তার হুকুম ভিন্ন দিতে পারিনি। গদাধর ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, আড়ত আমার নামে, আপনার বউ ঠাকুরনের নামে নয়। আমার আড়তে অপরের টাকা খাটে কোন হিসেবে? সে কথাটা বাবু আপনি গিয়ে তাঁকে বলুন, আমি এর জবাব দিতে পারবো না। আপনি টাকা দিয়ে দিন, আমার বড্ড দরকার, পাওনাদারে ছিঁড়ে খাচ্ছে। আমি এখন যাই, কাল সকালে আবার আসবো। ভরমশাই অনঙ্গকে গিয়ে কথাটা জানাইলেন। অনঙ্গ টাকা দিতে রাজি হইল না। তাহার ও তাহার ছেলেদের দশা কি হইবে সে কথা স্বামীকে একবারও ভাবিয়া দেখিয়াছেন? ওই 1500 টাকা ভরসা, বাড়ি ভাড়া দিতে হয় না, তাই একরকমের সংসার চলিবে কিছুদিন ওই টাকায়। পরদিন অনঙ্গ দুপুরে কলতলায় মাছ ধুইতেছে। হঠাৎ স্বামীকে বাড়ি ঢুকিতে দেখিয়া সে বিস্মিত হইল। গদাধর কাছে আসিয়া বলিলেন, কেমন আছো? অনঙ্গ এক দৃষ্টে স্বামীর মুখের দিকে চাহিয়াছিল। অনেক দিন দেখে নাই, প্রায় 15-16 দিন। স্বামীর স্বাস্থ্য ভালো হইয়াছে, চেহারায় গেঁয়ো ভাবটা অনেক দিন হইতেই দূর হইয়াছিল, বেশ চমৎকার চেহারা ফুটিয়াছে। তবুও অভিমানের নিরসতা কণ্ঠে আনিয়া সে বলিল, ভালো থাকি আর না থাকি তোমার তাতে কি? দেখতে এসেছিলে একদিন, মরে গিয়েছে বাড়ি শুদ্ধ না বেঁচে আছে? তুমি আজকাল বড় রাগ করো। আমি কাজ নিয়ে বড় ব্যস্ত আছি, স্টুডিওতে খাই, স্টুডিওতেই শুই, তাই সময় পাইনি। কিন্তু ভরমশাইয়ের কাছে রোজই খবর পাচ্ছি ফোনে, রোজ ফোন করি গদিতে। বেশ করো, না করলেই বা ক্ষতি কি? কার কথা বলছো, তোমার না আমার? দুজনেরই। যাক, এখন কি মনে করে অসময়? খাওয়া হয়নি তা মুখ দেখেই বুঝতে পারছি। ঘরে গিয়ে বসো, আমি মাছ কটা ধুয়ে আসছি। একটু পরে অনঙ্গ ঘরে ঢুকিয়া দেখিল স্বামী ছেলেদের লইয়া গল্প করিতেছেন। অনঙ্গ বলিল, চা খাবে নাকি? এখনো রান্নার দেরি আছে কিন্তু। গদাধর ব্যস্ত হইয়া বলিলেন, আমার দেরি করলে চলবে না, চা বরং একটু করে দাও। আর আমি এসেছিলাম যে জন্যে। অনঙ্গ বলিল, সে আমি শুনেছি, সে হবে না। টাকা তুমি দেবে না অনঙ্গ? লক্ষ্মীটি, বড্ড বিপদে পড়েছি। একটা মেশিনের কিস্তির টাকা কাল দিতে হবে, নইলে তারা মেশিন উঠিয়ে নিয়ে যাবে, স্টুডিওর কাজ বন্ধ হয়ে যাবে তাহলে। লক্ষ্মীটি, অমাত করো না, বড় আশা করে এসেছি। গদাধরের চোখে মিনতির দৃষ্টি। অনঙ্গর মন এতটুকু দমিত না বা টলিত না যদি স্বামী তম্বি গম্বি করিত বা রাগ ঝাল দেখাইত। কিন্তু স্বামীর অসহায় মিনতির দৃষ্টি তাহার মতিভ্রম ঘটাইল। সে নিজেকে দৃঢ় রাখিতে পারিল না। গদাধর টাকা আদায় করিয়া চলিয়া গেলেন।
এই টাকা দেওয়ার মুহূর্তের দুর্বলতার জন্য অনঙ্গকে পরে যথেষ্ট কষ্ট সহ্য করিতে হইয়াছিল। মাসখানেক পরে আদালতের বেলিফ আসিয়া বাড়ি সিল করিয়া গেল। বন্ধকি বাড়ি, পাছে বেনামি হস্তান্তর হয়, তাই মহাজন ডিগ্রির আগেই কোর্ট হইতে আটক করিবার ব্যবস্থা করিয়াছে। গদাধরের অবস্থা যে কত খারাপ হইয়া পড়িয়াছে ভরমশাই তাহা ইদানিং বেশ ভালো করিয়াই জানিতে পারিয়াছিলেন। আড়তের ঠিকানায় বহু পাওনাদার আসিয়া জুটিতে লাগিল। ভরমশাই পাকা লোক, তাহাদের ভাগাইয়া দিলেন। এ ফার্মের সঙ্গে ওসব দেনার সম্বন্ধ কি? অনেকে শাসাইয়া চলিয়া গেল। কিন্তু যেদিন খবর পাওয়া গেল যে আদালতের বেলিফ বাড়ি সিল করিবে, সেদিন ভরমশাই অনঙ্গকে গিয়া সব খুলিয়া বলিলেন। অনঙ্গ বলিল, আমাদের কি উপায় হবে? একটা ভাড়াটে বাড়ি আজ রাত্রের মধ্যেই দেখি, কাল সেখানে উঠে যাওয়া যাক। তার চেয়ে চলুন দেশে ফিরে যাই ভরমশাই, সেখানে গেলে আমার মন ভালো থাকবে। এই অবস্থায় সেখানে যাবেন বউ ঠাকুরুন? লোকে হাসবে না? হাসুক ভরমশাই। আমার স্বামীর, আমার শ্বশুরের ভিটেতে আমি না খেয়ে একবেলা পড়ে থাকলেও আমার কোনো অপমান নেই। সেখানে সজনে শাক সেদ্ধ করে খেয়েও একটা দিন চলে যাবে। এখানে তা হবে না। আপনি চলুন দেশে। আমারও তাই মত বউ ঠাকুরুন। আপনার যদি তাতে মন না দমে, আজই চলুন না কেন? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি, চতুর্থ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।